ফিলিস্তিনিতে এখন যুদ্ধবিরতি চলছে, তাই অনেকেই হয়তো তাদের কথা ভুলে গিয়েছি। তাই আমি আপনাদের তাদের কষ্টের কথাগুলো স্মরণ করিয়ে দিতে আসলাম। আজকের এই গল্পটি ফিলিস্তিনের দুজন বেস্ট ফ্রেন্ডের গল্প, যারা ছোটবেলা থেকে প্রতিজ্ঞা করে রেখেছে বড় হয়ে তারা ইসরায়েলের উপর প্রতিশোধ নিবে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল, এই পুরো গল্পটি আপনাকে সবকিছু নতুন করে ভাবাবে। আপনি নিজেকে অনেক দোষী মনে করবেন। আসলেই কি আমরা কিছু করতে পেরেছি ফিলিস্তিনের জন্য? মুভির নাম প্যারাডাইস নাও, 2005 সালের মুভি, কিন্তু পুরো গল্পটি দেখলে বুঝতে পারবেন 2026 সালে এসেও ফিলিস্তিনি 2005 সালেই আটকে রয়েছে। পুরো গল্পটি দেখার বিশেষ অনুরোধ রইল। তো আর কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম সুহা। সে ফিলিস্তিন ইসরায়েল বর্ডারে দাঁড়িয়ে আছে। সে বিদেশ থেকে এসেছে। আপনারা তো নিশ্চয়ই জানেন ফিলিস্তিনের নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই। ইসরায়েলের এয়ারপোর্ট তাদের ব্যবহার করতে হয়। চেকপোস্টে তার চেকিং হচ্ছে। সুহা গার্ডের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। দূর থেকে ইসরায়েলি সৈন্য তার দিকে বন্দুক তাক করে আছে, কিন্তু সুহা একটুও ভীত নয়। চেকিং শেষ করে সে তার প্রিয় মাতৃভূমি ফিলিস্তিনিতে ঢুকে যায়। অনেক পুরনো কিছু ট্যাক্সি অপেক্ষা করছে এমন যাত্রীদের নেওয়ার জন্য। সুহা নুবলুসের একটি ট্যাক্সিতে উঠে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে ফিলিস্তিনের একটি গাড়ির গ্যারেজে। একটি গাড়ির বাম্পার মেরামতের কাজ করছিল সাইদ নামের এই ছেলেটি। সে আমাদের এই মুভির অন্যতম প্রধান চরিত্র। পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির মালিক বারবার বলছিল, তোমার বাম্পার লাগানোটা ঠিক হয়নি, ওটা বাঁকা। সাইদ বলে, আমি অনেকবার চেক করেছি, এটা ঠিকই আছে। তখন গাড়ির মালিক বলে, তুমি কি বলতে চাচ্ছ আমার চোখে সমস্যা? সাইদ বলে, এমনটা না, আমি ভালোভাবে মেপে দেখেছি। কিন্তু লোকটি ঝগড়া করতেই থাকে। সে সাইদকে বলে, তোমার মালিককে ডাকো। এরই মধ্যে সেখানে আরো একটি ছেলে আসে। এই ছেলেটির নাম খালিদ। সাইদের খালিদ একসাথেই কাজ করে। তাছাড়া তারা দুজন বেস্ট ফ্রেন্ড। খালিদ এসে এবার ওই লোকটির সাথে ঝগড়া শুরু করে দেয়। সাইদ তাকে মেপে দেখায়। লোকটি বলে বাঁকা দেখাচ্ছে। তখন খালিদ ওয়াটার লেভেলটি মাটিতে রেখে বলে, কারণ এখানের মেঝেটা বাঁকা, সোজা রাস্তায় গেলে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু লোকটির ঝগড়া থামছেই না। সে সাইদকে বলে ওঠে, আমার গাড়ির বাম্পারের অবস্থা তোমার বাবার মতোই। এটা শুনে সাইদ নিশ্চুপ হয়ে যায়। খালিদও অনেক রেগে গিয়েছে। সে একটি মোটা রড দিয়ে বাম্পারটি ভেঙে ফেলে আর বলে, এখন ঠিক হয়েছে, এখন এটা আসলেই বাঁকা। পরের দৃশ্যেই দেখা যায় গ্যারেজ মালিক সাইদ আর খালিদকে বকাবকি করছে। সে বলছে, আজ তোমরা কোনো রকমে বেঁচে গিয়েছো, তোমাদের এতক্ষণে জেলে থাকার কথা। এরই মধ্যে গ্যারেজের মধ্যে ঢোকে সুহা নামক সেই মেয়েটি। সে বলে, আমার গাড়িটি কি রেডি হয়েছে? পাশে দাঁড়িয়ে থাকা খালিদ বলে, আপনার গাড়িটি এখানে থাকতে থাকতে প্রেগনেন্ট হচ্ছে, কয়েক মাস হয়ে গিয়েছে। গ্যারেজ মালিক সুহার হাতে চাবি তুলে দেয় আর সাইদকে বলে গাড়িটি বুঝিয়ে দিতে। সাইদ আর সুহা বের হয়। তারা পূর্ব পরিচিত। সাইদ বলে, আপনার গাড়িটি চেঞ্জ করা উচিত, এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, আপনি একটি আলফা রোমিও গাড়ি নিন। সুহা বলে, আমার পুরনো গাড়িই পছন্দ, ওটাই আমার সাথে ভালো যায়। কিন্তু অনেস্টলি আমার গাড়ির প্রতি তেমন কোনো আগ্রহ নেই, কিন্তু নামটা আমার খুব পছন্দ হয়েছে, আলফা রোমিও। আমরা কিছুটা বুঝতে পারি এই সুহা আসলে সাইদকে পছন্দ করে। সে সাইদকে অনুরোধ করে আজও সে গাড়িটি নিবে না, কাল একটি চেকপোস্টে যেন সাইদ থেকে গাড়িটি ডেলিভারি করে। সাইদ বলে, ঠিক আছে। সাইদ আসলে খুব লাজুক টাইপের একটি ছেলে, ইন্ট্রোভার্ট, কম কথা বলে। দৃশ্য পরিবর্তন হয়। পরন্ত বিকেল বেলা দুই বন্ধু পাহাড়ের ঢালে বসে আড্ডা দিচ্ছিল আর হোক্কা খাচ্ছিল। তখন সাইদ পাশে থাকা ক্যাসেটে নতুন একটি টেপ ঢোকায়। সুন্দর একটি গান শুরু হয়। খালিদ জিজ্ঞেস করে, এই নতুন টেপ কোথায় পেলে? সাইদ বলে, সুহার গাড়িতে পেয়েছিলাম, আমার কাছেই রেখে দিয়েছি। খালিদ বলে, তার মানে চুরি করেছো? সাইদ বলে, না, আমি ওকে ফেরত দিয়ে দিব। খালিদ তখন মুস্কি হাসি দিয়ে বলে, তুমি কতই নালাকি, আমার মনে হয় সুহা তোমাকে পছন্দ করে। একথা শুনে সাইদ খুবই বিরক্ত হয়। সে উঠে যেতে চায়। খালিদ তাকে শান্ত করে আর বলে, বিষয়টা কিন্তু খারাপ না, সুহা কিন্তু আবু আজমের মেয়ে। আপনাদের বলে রাখি, সুহার বাবা আসলে এই অঞ্চলের সব থেকে সম্মানিত ব্যক্তি, কারণ তিনি ফিলিস্তিনের জন্য নিজের জীবন দিয়েছেন। তাই পুরো এলাকার মানুষ তাকে গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করে। একটি ছোট বাচ্চা ছেলে এসে সাইদ আর খালিদকে চা দিয়ে যায়। তারা গোধূলিতে বসে দূর থেকে তখনকার ফিলিস্তিনি শহরটা দেখছিল। আর আপনাদের আরো একটি বিষয় বলে রাখি, এই মুভিটি তৈরি হয়েছিল 2005 সালে। আর এটা ফিলিস্তিনের তখনকার দৃশ্য, যে এখন সবকিছু মাটির সাথে মিশে গিয়েছে। দৃশ্য এখান থেকে চলে আসে সুহার কাছে। সে একটি লোকাল গাড়িতে করে বর্ডার এরিয়ার একটি এলাকায় যাচ্ছে। সে ড্রাইভারকে বলে, প্লিজ জানালাটা একটু বন্ধ করুন, বাইরে অনেক বাতাস হচ্ছে। তখন ড্রাইভার বলে, ক্ষমা করবেন ম্যাম, ইসরায়েলিরা সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে, গাড়ির কোনো পার্টসও আনতে দিচ্ছে না, তাই আমি ওটা ঠিকও করাতে পারছি না। গাড়িটি একদম ইসরায়েল বর্ডার ঘেঁষে চলছিল। পাশে ইসরায়েলের শহর দেখা যাচ্ছে। সুহা তার গন্তব্যে এসে নামে। সে চারপাশে তাকায়। খুব কাছে ইসরায়েলি বর্ডার। ইসরায়েলি সৈন্যরা সেখানে দাঁড়িয়ে আছে। সুহা হাঁটতে শুরু করে
আর তখন একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দে পুরো শহর কেঁপে ওঠে, কিন্তু এখানকার মানুষের কাছে এটা প্রতিদিনেরই বিষয়। সবাই সে শব্দকে উপেক্ষা করে স্বাভাবিকভাবে চলতে শুরু করে। খালিদ আর সাইদ ওই শব্দ শুনতে পেয়েছে। ওই দিন রাতের বেলা দুই বন্ধু শহরে আসে। সাইদ একটু আগে নামে আর খালিদ খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে ঢোকে। দোকানদার তার পূর্ব পরিচিত। ওই দোকানদার একজন কাস্টমারের সাথে সুইডেনের নতুন এক আইন নিয়ে আলোচনা করছিল, যেখানে বিশ্বাসঘাতকদের শুধু শাস্তি দেওয়া হয় না, তার পরিবার এমনকি বন্ধু বান্ধব সবাইকেই শাস্তি দেওয়া হয়। তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়। তখন পাশে থাকা খালিদ বলে ওঠে, দোষ করে একজন, কিন্তু শাস্তি সবাই কেন পাবে? সে অনেক রেগে যায়, আর তার এই রাগের কারণ আপনারা একটু সামনেই জানতে পারবেন। তখন ওখানে থাকা লোকটি বলে, আপনি কেন রেগে যাচ্ছেন? এটা তো সুইডিশ আইন। আমাদের দেশে তেমন কিছু করেনি, কিন্তু আমাদের দেশে করলেও ভালো হতো। দৃশ্য পরিবর্তন হয়। সাইদ একটি লোকাল ফটো স্টুডিওতে পাসপোর্ট সাইজের ছবি তুলছে। ক্যামেরাম্যান বারবারই তার মুখটা ঠিক করে দিচ্ছে আর তাকে হাসতে বলছে, কিন্তু আপনারা তো জানেনই সাইদ কেমন মানুষ, সে আসলে হাসতেই জানে না। তখন ক্যামেরাম্যান রাগ করে বসে বলে, তুমি যতক্ষণ না হাসবে আমি তোমার ছবি তুলবো না। ফাইনালি সাইদের ছবি তোলা হয়, আর সাইদ বিল দিতে গেলে ক্যামেরাম্যান তাকে জিজ্ঞেস করে, তোমার কি আর্জেন্ট দরকার? ক্যামেরাম্যান বলে, হ্যাঁ, আগামীকালই। সে বলে, ঠিক আছে, কাল এসে নিয়ে যেও। সাইদ স্টুডিও থেকে বের হয়। বাইরে তার জন্য কেউ দাঁড়িয়েছিল। এই লোকটির নাম সেলিম। সে সাইদের পূর্ব পরিচিত। সে জিজ্ঞেস করে, কেমন আছো সাইদ? সাইদ উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। সেলিম আবার খালিদের কথাও জিজ্ঞেস করে। বলে, শুনলাম তাকে নাকি চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। সাইদ বলে, এতে ওর কোনো দোষ নেই। সেলিম বলে, আমি জানি খালিদের মাথা একটু গরম। এবার আসল কথায় আসি, তোমার কি শহীদ আবু আজমের কথা মনে আছে? তিনি মৃত্যুর আগে বলেছিলেন, তোমরা যদি মৃত্যুকে ভয় পাও তাহলে ভেবে নিও তোমরা অলরেডি মৃত। তাকে ইসরায়েলি বাহিনী অনেক খুঁজেছিল, $1 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল, আর ফাইনালি যখন ইসরায়েলি বাহিনী তাকে ঘিরে ফেলেছিল সে হাসতে হাসতে শহীদ হয়েছিল। আর আপনারা তো জানেনই, এই আবু আজম ছিলেন সুহার বাবা, তাই তো তিনি ফিলিস্তিনিতে এত সম্মানিত। সেলিম বলে, ফাইনালি সেই দিনটি চলে এসেছে। তোমার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। আমরা কাল ইসরায়েলিদের উপর আরো একটি প্রতিশোধ নিব। আর তুমি যেমনটা চেয়েছিলে, তোমার সাথে খালিদও যাবে। তোমাদের দুজনকে একসাথে চুজ করা হয়েছে। খুশি হয়েছো তুমি? সাইদ বলে, আলহামদুলিল্লাহ। সেলিম সাইদকে বলে, এখন থেকে ইসরায়েল পৌঁছানোর আগ পর্যন্ত আমি তোমার সাথে থাকবো। আর একটি কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, তুমি যে শহীদ হতে যাচ্ছ এটা যেন তোমার পরিবার বুঝতে না পারে। সাইদ শুধু মাথা দোলায়। দৃশ্য চলে এসে সাইদের বাড়িতে। তার মা কাজ করছিলেন, আর ছোট দুই ভাই বোন টিভি দেখায় ব্যস্ত। সেলিম সাইদের মাকে সালাম দেয়। সাইদের মা সেলিমকে আগে থেকেই চেনে, কারণ সেলিম এখানের একটি এনজিও স্কুলে পড়ায়। সাইদ তার মাকে বলে, মা, সেলিম আজ রাতে আমার সাথে থাকবে, তুমি রাতের খাবারের ব্যবস্থা করো। সাইদ যে দুই ছোট ভাই বোনের সাথে টিভি দেখতে বসে, কারণ সে বুঝতে পারছে এটা তার দুই ছোট ভাই বোনের সাথে শেষ দেখা। ছোট ভাই তার বড় ভাইয়ের সাথে ঝগড়া করছে, ভাইয়া তুমি আমার সব থেকে ভালো টি শার্টটি কেন পরেছো? ওটা আমি কত যত্ন করি তুমি জানো? সাইদ কিছুক্ষণ তার রুমের দরজাটি বন্ধ করে যে চুপচাপ বসে থাকে। সে অনেক কিছুই ভাবছে। সাইদের মা রাতের খাবার তৈরি করছিলেন। সাইদ যে তার মাকে বলে, মা, আমার ইসরায়েলি একটি কাজ হয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েছি। মা বলেন, আলহামদুলিল্লাহ। কবে যাচ্ছিস? সাইদ বলে, কালই। তার মা বলে, সেলিম ভাইকে বলে যাস, তিনি তোর বিপদের সময় গ্যারেজে তোকে কাজটি দিয়েছিল। সাইদ বলে, ঠিক আছে মা। সাইদের মা বলে, ইসরায়েলে তোর কাজের ব্যবস্থাটা কে করে দিল? আর আমার জানা মতে তো এখনো যুবকদের ইসরায়েলে কাজে নিচ্ছে না। সাইদ বলে, নিচ্ছে এখন, সেলিম ভাই ম্যানেজ করে দিয়েছে। মা বলেন, আলহামদুলিল্লাহ। সেলিমের জন্য অনেক দোয়া। মা খাবার রেডি করে সাইদের হাতে দেন। এদিকে খালিদ এতক্ষণে জেনে গিয়েছে আগামীকাল তাকে অপারেশনে যেতে হবে। এটাই তার জন্য প্যালেস্টাইনে শেষ রাত, কিন্তু তাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে একটুও চিন্তিত। সে তার ভাগিনের সাথে মজা করছিল। তার বোন জামাইও এসেছে। সে খালিদের বাবার সাথে কথা বলছে। আজ বেশি রাত হয়ে যাবে, তারা ফিরতে পারবে না, কারণ এতক্ষণ ইসরায়েলিরা রাস্তা আটকে দিয়েছে। এদিকে সাইদ, সেলিম সহ তাদের পরিবারের সবাই একসাথে খাবার খেতে বসেছে। সবাই একদমই চুপচাপ। মায়ের মন তো, তার মনের ভিতরটা যেন কেমন করছে, কিন্তু সে কিছুই বলছে না। সেলিম খাবারের প্রশংসা করে। সাইদের মা শুকরিয়া জানান। এদিকে খালিদ তার মাকে বলে দিয়েছে কাল সকালে সে কাজের জন্য ইসরায়েলে যাচ্ছে। তাই তার মা তাকে ধমক দিয়ে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, ভোরে তোকে বের হতে হবে। গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সাইদের চোখে কোনো ঘুম নেই। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মাথার মধ্যে এক চিন্তার ঝড় বইছে। সে উঠে বসে। পাশে সেলিম তখনও ঘুমাচ্ছিল। সাইদ লুকিয়ে বাসা থেকে বের হয়। দূর থেকে ইসরায়েলের শহরের মিটিমিটি আলো দেখা যাচ্ছে। সাইদ লুকিয়ে এসে একটি বাড়ির মধ্যে প্রবেশ করে। বাইরে কুকুর তখনও ডাকছিল। সে লুকিয়ে আছে আর ধীর পায়ে দরজার দিকে যাচ্ছে। এই বাড়িটি হচ্ছে মূলত সুহার, আর সাইদ মূলত এখানে সুহার গাড়ির চাবিটি রাখতে এসেছিল, কারণ সে সুহাকে কথা দিয়েছিল আগামীকাল সে সুহাকে গাড়ি পৌঁছে দিবে। কিন্তু তার হাতে সময় তো খুবই কম।
হয়তো আর দেখাও হবে না। এরই মধ্যে সুহা দরজা খুলে ফেলে। সে বাইরে শব্দ পেয়েছিল। সুহা অবাক হয়ে বলে, সাইদ এত রাতে তুমি এখানে কি করছো? সাইদ বলে, আমি তোমার গাড়ির চাবিটি রাখতে এসেছিলাম। কাল আমি একটু শহরের বাইরে যাচ্ছি, হয়তো তোমার সাথে দেখা হবে না। সুহা সাইদকে দেখে খুশিই হয়। সে কোনো কথা না বাড়িয়ে সাইদকে বলে, ভিতরে আসো। সাইদ খুব ধীর পায়ে ঘরের মধ্যে প্রবেশ করে আর দরজাটি বন্ধ করে দেয়। সুহা জিজ্ঞেস করে, তোমার চায়ে চিনি কয় চামচ হবে? সাইদ বলে, আমি চিনি খাই না। সুহা বলে, প্যালেস্টাইনের সবাই এমন কেন? সাইদ বলে, কারণ আমাদের সবকিছু হিসেব করে করতে হয়। সাইদের চোখ যায় টেবিলের এক কর্নারে। সেখানে একটি পুরনো ফটোগ্রাফ। এটা সুহার বাবার ছবি, অর্থাৎ প্যালেস্টাইনের তৎকালীন সেই বিখ্যাত নেতা আবু আজমের ছবি। সাইদ সুহাকে জিজ্ঞেস করে, তুমি যে আবু আজমের মেয়ে, এজন্য তোমার অনেক গর্ব হয় তাই না? সুহা তখন চায়ের কাপ দিতে দিতে বলে, গর্বের থেকে যদি আমার বাবা এখন আমার সামনে বসা থাকতো তাহলে আমার কাছে বেশি খুশি লাগতো। সাইদ বলে, কিন্তু পুরো প্যালেস্টাইনের মানুষ তো তাকে নিয়ে গর্ব করে। সুহা বলে, প্রতিবাদের ভাষা অনেকভাবেই হতে পারে, সবসময় যে জীবন দিয়েই করতে হবে এমনটা না। সাইদ বলে, তাহলে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে কি চুপ করে বসে থাকবো? সুহার কথা বাড়ায় না, সে একটি দীর্ঘশ্বাস ফেলে। সাইদ বলে, আমাকে উঠতে হবে। সুহা সাইদকে বিদায় দিতে এসেছে। সে শুধু সাইদকে জিজ্ঞেস করে, আমাদেরকে আবারও দেখা হবে? সাইদ চুপ থেকে বলে, ইনশাল্লাহ। সুহা বলে, অপেক্ষায় থাকলাম আমার রাতের অতিথি। সাইদ পা বাড়ায়। সুহা দরজা আটকে দেয়। সাইদ থমকে দাঁড়িয়ে আছে। সুহা দরজার ওপাশ থেকে এখনো সরেনি। আমরাও বুঝতে পারি দুজনের মধ্যে রয়েছে এক না বলা ভালোবাসা। কেউ কাউকে বলতেই পারেনি যে ভালোবাসি। সব দ্বিধা কাটিয়ে সাইদ পা বাড়ায়। সে দৌড়তে শুরু করেছে। পুরো প্যালেস্টাইন তখন ঘুমাচ্ছে। সাইদ ছুটে চলেছে প্রশস্ত রাস্তা ধরে। সে যখন বাসায় পৌঁছায় তখন বাইরে ফজরের আজান হচ্ছিল। সেলিম ফজরের নামাজ পড়ছে। অন্যদিকে আমরা খালিদের মাকে দেখতে পাই। সে তার ছেলের জন্য নাস্তা তৈরি করছে, কারণ খালিদও তো বলেছে সে কাজের জন্য ইসরায়েলে যাচ্ছে। খালিদ বের হবার সময় তার মা তার হাতে নাস্তার ব্যাগটি দিয়ে দেয়। সেলিমের মতো খালিদের সাথেও গত রাতে একজন ছিল। সে খালিদকে জিজ্ঞেস করে, তোমার বাবা পঙ্গু কিভাবে হলো? খালিদ বলে, প্রথম বিপ্লবের সময় যখন আমরা ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম তখন ইসরায়েলি সৈন্যরা আমাদের বাসায় এসে বাবার অবস্থা এমন করেছিল। দুজনেই পথ ধরে হাঁটছে। বাইরে তখন অল্প অল্প আলো ফুটেছে। এখান থেকে দৃশ্য চলে আসে সাইদের কাছে। সে প্রতিদিনের মধ্যে স্বাভাবিকভাবে তার মায়ের কাজ করছিল। সে বাগানের গাছপালা পরিষ্কার করছিল। তার মা পিছিয়ে বসে আছেন। তিনি সাইদকে বলেন, তোকে যত দেখি তত অবাক হই, তুই দেখতে একদমই তোর বাবার মতো হয়েছিস। বাবার কথা শুনে সাইদের মুখটা চুপসে যায়। সে চুপচাপ এসে তার মায়ের পাশে বসে আর ধীর গলায় জিজ্ঞেস করে, মা বাবা কেমন ছিল? তার মা বলে, আজ তোর কি হলো? বাবার টপিক তো সবসময় এড়িয়ে চলিস। সাইদ বলে, মা, মানুষ যে বলে আমার বাবা বিশ্বাসঘাতক ছিল, আসলেই কি তাই? মা উত্তর দেন, যে বিষয়টি শেষ হয়ে গেছে ওটা শেষই থাক, শুধু বাবার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন। মার ছেলের এই কথা সেলিমও ভেতর থেকে শুনছিল। মা সাইদকে আরো বলেন, তোমার বাবা যেটা করেছিল সেটা তোমার, আমার এবং আমাদের পরিবারের জন্য করেছিল। এর মধ্যে সেলিম সেখানে আসে আর সালাম দেয়। সাইদের মা সালামের উত্তর দেন আর বলেন, আমি নাস্তা দিচ্ছি, তোমরা নাস্তা করে বের হবে। দৃশ্য পরিবর্তন হয়। সাইদ আর সেলিম বেরিয়ে পড়েছে। সেলিম সাইদকে বলছে, আমাদের আর কি বা করার আছে, যেখানে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের প্রত্যেকের আলাদাভাবে প্রতিবাদ করা ছাড়া কোনো উপায় নেই। এমন পশুর মতো বেঁচে থাকার থেকে তো মৃত্যু ভালো। যারা স্বাধীনতার জন্য লড়তে পারে তারা জীবনও দিতে পারে। তুমি তাদের মধ্যেই একজন যে স্বাধীনতা চাও। সাইদ শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারা একটি গোপন আস্তানার সামনে এসেছে। সেলিম দরজায় নক করে আর চারপাশে তাকাতে থাকে। কিছুক্ষণ পর ভেতর থেকে কেউ দরজা খুলে দেয়। সে সাইদকে ঢুকিয়ে দেয় আর আশপাশে দেখছে যে কেউ আছে কিনা। তারা দুজন ভেতরে প্রবেশ করে। খালিদ সেখানে আগে থেকেই ছিল। সাইদ খালিদকে দেখে জড়িয়ে ধরে। খালিদ বলে, ফাইনালি আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যে দিনটার জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করেছি। দুজনেই অনেক খুশি। পরের দৃশ্যেই দেখা যায়, প্রথমে খালিদের ছবি তোলা হচ্ছে। তার হাতে একটি কাগজ আর অন্য হাতে একটি বন্দুক। খালিদ সে কাগজের লেখা অনুযায়ী কিছু বিপ্লবী কথা বলছে। সে সবাইকে জানাচ্ছে সে নিজের দেশের জন্য জীবন দিতে যাচ্ছে। আর সে তার পরিবারের কাছেও ক্ষমা চায়, কারণ তাদের কাছে মিথ্যে বলে এসেছে। পরিবার আর দেশের মানুষের সাথে তার আর কখনোই দেখা হবে না, কিন্তু তার বিশ্বাস প্যালেস্টাইনের মানুষ তাকে গভীর শ্রদ্ধা নিয়ে স্মরণ করবে। সামনে দাঁড়িয়ে থাকা সাইদ অনেক নার্ভাস, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। খালিদের বক্তব্য শেষ হয়, কিন্তু ক্যামেরাম্যান জানায় পুরোপুরি রেকর্ড হয়নি, আবারও রেকর্ড করতে হবে। খালিদ অনেকটাই বিরক্ত। তখন সেলিম বলে, তুমি আরো একটি সুযোগ পেলে, আরো সুন্দর করে বলো। খালিদ প্র্যাকটিস করছে। আবারও রেকর্ডিং শুরু হয়। এরপরে আসে সাইদের পালা। সেও একইভাবে দাঁড়িয়েছে আর একই বক্তব্য দিচ্ছে।
সে শুধু শেষে তার মায়ের কাছে সরি বলে আর বলে, মা আমি বাবার মতো হব না, বাবাকে নিয়ে আমাকে আর তোমাকে যা শুনতে হয়েছে সেটা আজকের পর থেকে আর তোমাকে শুনতে হবে না, আমি আমার দেশকে ভালোবাসি। এরপরে শুরু হয় ফাইনাল প্রস্তুতি। সাইদের বাবরি চুলগুলো কেটে ফেলা হয়, খালিদেরও চুল কেটে ফেলা হয়, দুজনকে সাদা পোশাক পরানো হয়। তাদেরকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন দেখলে মনে হয় তারা ইসরায়েলি। এরপর তাদের শেষ গোসল দেওয়া হয়, পা থেকে মাথা পর্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করা হয়, কারণ এখানে সবাই জানে এটা তাদের শেষ গোসল। সুন্দর পোশাক পরানো হয়েছে তাদের। আর ফাইনালি আমরা টেবিল ভর্তি অনেক খাবার দেখতে পাই, যেটা প্যালেস্টাইনিদের কাছে স্বপ্ন। এটা তাদের শেষ খাবার, তাই এত আয়োজন। সবাই একসাথে খেতে বসে। আর ফাইনালি তাদের শরীরে বোম ইনস্টল করা হয়। দৃশ্য এখান থেকে চলে আসে এই বাহিনীর প্রধানের কাছে। তার সহযোগীরা বলে আমাদের এখন বের হতে হবে, সবকিছুই প্রায় প্রস্তুত। গ্রুপের সবাই একসাথে বের হয়। এদিকে সাইদ আর খালিদকে দেখানো হচ্ছে কাল প্যালেস্টাইনে কোন পোস্টারগুলো লাগানো হবে তাদের ছবি দিয়ে, তাদের স্যাক্রিফাইসের জন্য। এর মধ্যে বাহিনীর প্রধান প্রবেশ করেন। সবাই নিশ্চুপ হয়ে যায়। শেষে সাইদ আর খালিদের সামনে দাঁড়ায় আর জিজ্ঞেস করে কে সাইদ আর কে খালিদ। খালিদ নিজেদের পরিচয় দেয়। প্রধান বলেন, আমার নাম করিম, তোমাদের দেখে খুবই গর্ব হচ্ছে, তোমরা অনেক শক্ত মনের মানুষ, প্যালেস্টাইন তোমাদের মনে রাখবে। প্রধান সেলিমকে জিজ্ঞেস করেন, ওদেরকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছ? সেলিম বলে, জি, ওদের সবকিছুই বুঝিয়ে দিয়েছি। প্রধান মাথা নাড়ান। তিনি পাশেই বসেন আর তার দুপাশে সাইদের খালিদকে বসান। প্রধান তাদের উদ্দেশ্যে বলেন, এমন ভাগ্য খুব কম মানুষেরই হয়, তোমরা খুবই লাকি। তোমাদের এই আত্মত্যাগ আমরা অবশ্যই মনে রাখবো, আর এদিকটা আমরা খেয়াল রাখবো। এখন বলো, তোমাদের কি কোনো লাস্ট উইশ রয়েছে? তখন খালিদ বলে, আমাদের এই কাজের পরবর্তী সময় আমাদের পরিবারকে আপনারা ট্যাকেল করবেন, তাদের উপর যেন কোনো বিপদ না আসে। আর আমাদের দুজনের ছবি বাজারের একদম মাঝখানে বড় করে ঝুলাবেন, যেন সবাই আমাদের দেখতে পায় আর জানতে পারে আমরা দেশের জন্য কি করেছি। প্রধান বলেন, তোমাদের পরিবারের দায়িত্ব এখন থেকে আমাদের উপর, এটা নিয়ে চিন্তা করো না। প্রধান উঠে দাঁড়ান আর বলেন, এখন যেতে হবে। আর যেতে যেতে তিনি সাইদের খালিদকে বলেন, এটা গত 2 বছরের মধ্যে সবথেকে বড় অপারেশন হতে যাচ্ছে, তোমরা খুবই লাকি, তোমাদের চুজ করা হয়েছে, নিশ্চয়ই তোমাদের সেই যোগ্যতা রয়েছে। পুরো বিশ্ব তোমাদের চমক দেখার অপেক্ষায়। তিনি প্রথমে খালিদকে জড়িয়ে ধরেন, তারপর তিনি সাইদকে জড়িয়ে ধরেন আর বলেন, আমি সত্যিই তোমাদের জন্য গর্বিত, খোদা হাফেজ। প্রধান বেরিয়ে যান। খালিদ আর সাইদ তো বেশ খুশি, কারণ তারা এই প্রধানের নাম শুধু শুনেছে, আজ সামনাসামনি দেখলো, সে তাদের জন্য হিরো। এবার সেলিম সাইদের খালিদকে বোঝাচ্ছে, তোমাদের শরীরে যে বম লাগানো হয়েছে সেটা খুবই অত্যাধুনিক, একবার যদি বাটন প্রেস করে দাও ওটা ডিঅ্যাক্টিভেট করার কোনো উপায় নেই। কিন্তু একটি কথা মনে রেখো, ইসরায়েলি সৈন্যদের যদি তোমাদের উপর একটুও সন্দেহ হয় তারা সাথে সাথেই দূর থেকে তোমাদের গুলি করে মেরে ফেলবে, 1 সেকেন্ডও সময় নিবে না। তাই সেই সুযোগটা তোমরা তাদের অবশ্যই দিবে না। আর এটা যদি কোনো কারণে খুলতে হয় সেটাও শুধু আমরাই পারবো। খালিদ একবার প্র্যাকটিসও করে নেয় যে সে কিভাবে প্রেস করবে। দৃশ্য পরিবর্তন হয়। একটি সবুজ গাড়িতে করে তারা ইসরায়েল বর্ডারে যাচ্ছে। তাদের সাথে সেলিমও রয়েছে। সে দুজনকে বুঝিয়ে দিচ্ছে, তোমরা কাঁটাতার পার হবার পরে আবু শাবাব নামে একজন তোমাদের রিসিভ করবে। সে একজন ইসরায়েলি, কিন্তু চিন্তা করো না, তাকে যথেষ্ট পরিমাণে টাকা দেওয়া হয়েছে। আরেকটি ভালো কথা, তোমরা 1 মিনিট গ্যাপে পাস হবে। দুজনের দূরত্ব যেন 1 মিনিটের থাকে। আবু শাবাব গাড়ি নিয়ে অপেক্ষা করবে, তারপর সে নিজেই তোমাদের গন্তব্যে পৌঁছে দিবে। আর পথে যদি তোমাদের কোনো চেকপোস্টে দাঁড় করায় তাহলে আবু শাবাবকেই কথা বলতে দিবে। আর তোমাদের কিছু জিজ্ঞেস করলে বলবে বিয়ের দাওয়াত রয়েছে। তখন সাইদ জিজ্ঞেস করে, যদি বলি কার বিয়ের দাওয়াত? সেলিম বলে, এত কিছু জিজ্ঞেস করবে না, তবে যখন ওরা প্রশ্ন করবে তখন তুমি তাদের চোখে চোখ রেখে কথা বলবে, একটুও ভীতে হবে না। কারণ একটি কথা মনে রেখো, তোমার জীবন এখন ওদের হাতে না, ওদের জীবন তোমার হাতে। আর যদি কেউ চেকও করতে চায় তাকে সাদরে চেক করতে দিবে আর হাসি মুখে বাটন প্রেস করে দিবে। মনে রেখো, মৃত্যু ভয় ওদের রয়েছে, তোমাদের না। সেলিম তাদের একটি করে পরিচয়পত্র আর কিছু ইসরায়েলি টাকাও দেয়। গাড়ি হাইওয়ে থেকে নেমে একটি জঙ্গলের পথ ধরে আর সেখানেই নামে। সবাই গাড়ি থেকে বের হয়। তারা ইসরায়েল বর্ডারের খুব কাছাকাছি। সেলিম বলে, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি সবকিছু চেক করে আসি। সেলিম সবকিছু পর্যবেক্ষণ করার জন্য সামনে পা বাড়ায়। সে চারপাশটা খুব ভালোভাবে দেখে নেয় আর উঠে সামনের দিকে হাঁটা দেয়। সাইদের খালিদও দেখার চেষ্টা করছে। তারা দূরে দেখতে পায় সেলিম এক জায়গায় বসে ফোনে কথা বলছে আর দূরে দুটো ছেলে কাঁটাতারের বেড়া কাটছে। সাইদের খালিদ নিচে নেমে আসে। তারা পাশাপাশি চুপচাপ বসে আছে। সাইদের চোখের পলক যেন পড়ছেই না। সে খালিদকে জিজ্ঞেস করে, আচ্ছা আমরা কি ঠিক কাজ করছি? খালিদ বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? সাইদ চুপ করে রয়েছে। খালিদ বলে, অবশ্যই ঠিক কাজ করছি। সাইদ বলে, আর কি কোনো পথ নেই ওদের থামানোর? খালিদ বলে, এসব কথা এখন রাখো, আর 1 ঘন্টা পরে আমরা হিরো হতে যাচ্ছি, সবার মুখে আমাদের নাম থাকবে। এটা বলে খালিদ উঠে একটু সামনে যায়। সাইদও তার পেছনে পেছনে যায়। সে যে বলে, এটাই কি একমাত্র পথ? খালিদ বলে, তুমি কি ভয় পাচ্ছ? সাইদ বলে, মোটেও না।
খালিদ বলে, আমাদের এছাড়া আর কি করার আছে? আমরা তো মৃতের মতোই বেঁচে আছি, তার থেকে কিছুটা প্রতিবাদ করা তো ভালো। অন্যায়ের কতদিন মাথা পেতে নিব? খালিদ সাইদকে প্রশ্ন করে, আচ্ছা একটা কথা বলো তো, মুভিতে যে দেখেছি কেউ মারা গেলে তার আত্মা তার চোখের সামনে থেকেই উড়ে যায়, আমাদের সাথেও কি কিছুক্ষণ পর এমনটাই হবে? সাইদ চুপ করে থাকে। খালিদ বিষয়টি নিয়ে খুবই এক্সাইটেড। তারা দুজনে আবারও সেই জায়গায় এসে বসে। দুজনেই বেশ চুপচাপ। খালিদ সাইদের ঘাড়ে হাত রেখে বলে, ভয় পাস না, আমি আছি। এরই মধ্যে সেলিম দৌড়ে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, দ্রুত ওঠো, সবকিছু রেডি। সাইদের খালিদ উঠে দাঁড়ায়। সেলিম খালিদকে বলে, স্যুটের অবস্থা কি করেছো? সে পরিষ্কার করে দেয়। এবার সে দুজনকে বলে, আবু শাবাব কিন্তু অ্যারাবিক পারে না, তোমরা কি ইংলিশ একটুও বলতে পারো? খালিদ বলে, অল্প অল্প। সেলিম হাসি দিয়ে বলে, তাতেই হবে। এবার আসল কথায় আসি, খুব সাবধানে যেতে হবে। এখন বলো দুজনের মধ্যে কে আগে যাবে? তখন দুজনেই একসাথে বলে ওঠে, আমি। সেলিম বলে, ঠিক আছে, আমি টর্চ করছি। সে একটি কয়েন উপরে ছুঁড়ে মারে। খালিদের নাম ওঠে, অর্থাৎ সামনে থাকবে খালিদ। সেলিম তাদের বলে, এটাই তোমাদের সাথে শেষ দেখা, খোদা হাফেজ। সাইদ আর খালিদ হাঁটতে শুরু করে। সেলিম অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। চারপাশে তখন মৃদু বাতাস বইছিল। এদিকে সাইদরা পৌঁছে গিয়েছে কাঁটার তারের একদমই কাছে। তারা প্রথমে উল্টো হয়, তারপর সেভাবেই কাঁটাতার ক্রস করে, যাতে কেউ দেখলেও মনে হয় তারা ইসরায়েল থেকে ঢুকেছিল। সামনে খালিদ আর তার পেছনে সাইদ। তারা দুজনে হাঁটছে। কিছুটা দূরেই তারা তাদের জন্য অপেক্ষারত গাড়ি দেখতে পায়। গাড়ি থেকে লাইট জ্বেলে ইমার্জেন্সি সিগন্যাল দেওয়া হচ্ছিল। খালিদ বিষয়টি বোঝার চেষ্টা করে। সে আরো একটু এগিয়ে যায় আর লুকিয়ে পড়ে। তখনই সে দেখতে পায় ইসরায়েলি টহল গাড়ি এদিকেই আসছে। ওদিকে আবু শাবাবের গাড়ি থেকে তাদের পিছনে চলে যাওয়ার জন্য সিগন্যাল দেওয়া হচ্ছে। খালিদ সিগন্যালের মানে বুঝতে পারে না। সে গাড়ির দিকে দৌড় দেয়। তখন ইসরায়েলি সৈন্যরা দেখে ফেলে। তারা সাইদ আর খালিদকে তাড়া করে। গুলির শব্দও শোনা যায়, কিন্তু সাইদ আর খালিদ কোনো রকমে জীবন বাঁচিয়ে তারা ফিলিস্তিনিতে ঢুকে পড়ে। কিন্তু দুজন একসাথে ঢোকেনি, কারোর সাথে কারো দেখাও হয়নি। দুজন ছুটে চলেছে দুদিকে। খুব কাছাকাছি তারা ছিল, কিন্তু কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। সাইদ একটি জায়গায় লুকিয়ে পড়ে আর খালিদ হাঁপাতে হাঁপাতে সেলিমের কাছে পৌঁছায়। সেলিম বুঝে গিয়েছে কি হয়েছে। সে বলে, সাইদ কোথায়? খালিদ বলে, আমি জানি না, ওর সাথে আমার দেখা হয়নি। এদিকে সাইদ এখনো লুকিয়ে আছে। উপরে হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর সাইদ আবারও দৌড়াতে শুরু করে। সে সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদেরকে গাড়ি থেকে নামানো হয়েছিল, কিন্তু সেখানে এখন আর গাড়িটি নেই। সাইদ চারপাশে তাকায়। অন্য দৃশ্যে দেখা যায় সেলিম খালিদকে নিয়ে সেই আস্তানায় ফিরে এসেছে। কিছুক্ষণের মধ্যে সেই বাহিনী প্রধান সেখানে এসে উপস্থিত। তিনি খুবই রেগে আছেন। তিনি জিজ্ঞেস করেন, সাইদ কোথায়? সেলিম বলে, আমরা ওকে হারিয়ে ফেলেছি। প্রধান নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব ওকে খুঁজে বের করো। গ্রুপে গ্রুপে ওর ছবি ছড়িয়ে দাও। খালিদের শরীর থেকে বোম রিমুভ করা হচ্ছে। তার খুব ব্যথা লাগছে। সে সেলিমকে বলে, অন্য কিছু দিয়ে কি আটকানো যেত না? সেলিম তাচ্ছিল্যভাবে বলে, আমরা তো ভাবিনি কখন এটা খোলা লাগবে। বাহিনী প্রধান অনেক কিছুই চিন্তা করছেন। অন্যদিকে দেখা যায় সাইদ আবারও বর্ডার দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করছে। সে ইসরায়েলের আধুনিক আর প্রশস্ত রাস্তা দিয়ে হাঁটছে। কিছুটা দূরেই সে একটি বাস স্টপেজ দেখতে পায়। সেখানে অলরেডি কিছু লোক বাসের জন্য অপেক্ষা করছে। সাইদ হাঁটতে হাঁটতে সেখানে যায়। সেখানে একটি ছোট বাচ্চা আর তার মাও ছিল। লোকগুলো সাইদের দিকে অন্যভাবে তাকাচ্ছে, কিন্তু সাইদ চুপচাপই দাঁড়িয়ে আছে আর তার হাতটি মাজার কাছে নিয়ে ভাবছে সে বাটনটি প্রেস করে দিবে কিনা। সাইদ অনেক ঘামছে, কিন্তু সে এটা করে না। এরই মধ্যে বাস চলে আসে। সকল যাত্রীরা একে একে উঠে যায়। বাস ড্রাইভার সাইদকে ওঠার সিগন্যাল দেয়। এটা সাইদের সামনে অনেক বড় সুযোগ। সে পাও বাড়ায়, কিন্তু তখনই সেই ছোট্ট বাচ্চা মেয়েটি তার সামনে চলে আসে। সে তো ইসরায়েলের মতো বর্বর না, তার অনেক মায়া হয়। সেই বাসে ওঠার চিন্তা বাদ দেয় আর ইশারায় বাস ড্রাইভারকে চলে যেতে বলে। এদিকে বাহিনী প্রধানের কাছে এসে একজন ধীরে কিছু বলে। বাহিনী প্রধান সাথে সাথেই উঠে দাঁড়ান আর সবাইকে চিৎকার করে নির্দেশ দেন, আমাদের এখান থেকে এখনই চলে যেতে হবে, আর এখানে কোনো চিহ্ন রাখা যাবে না। সবাই ব্যস্ত হয়ে যায় সবকিছু গোছগাছ করতে। সেলিম থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? প্রধান জানায়, হয়তো সাইদ আমাদের সাথে বিট্রে করেছে। খালিদ বলে, এটা কখনোই সম্ভব না, আমি সাইদকে ছোটবেলা থেকে চিনি, আমাদের ওকে খুঁজে বের করতে হবে। প্রধান বলেন, এখন সেসব কথা বলার সময় না, সবাই তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। সেলিম তখন প্রধানকে বলে, আবু শাবাব আমাদের সাথে বেইমানি করেনি তো? প্রধান বলেন, সেই সম্ভাবনা নেই। তাহলে সর্বপ্রথম তাকে ইসরায়েলি সৈন্যরা মেরে ফেলবে। সবাই সবকিছু গোছগাছ করে সেখান থেকে বেরিয়ে যায়। তারা নতুন আস্তানার উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই সাইদ আবারও কাঁটাতারের ফাঁক দিয়ে ফিলিস্তিনিতে প্রবেশ করেছে। সে মেইন রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে।
একটি ট্যাক্সি দূর থেকে আসছিল। সে সাথে সাথে সিগন্যাল দেয় আর ট্যাক্সিতে উঠে পড়ে। সে একটি ঠিকানাও বলে। ট্যাক্সি ধীরে ধীরে চলতে শুরু করে। ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করে, আপনি কি কোনো বিয়েতে গিয়েছিলেন? সাইদ একদমই চুপ। তখন রেডিওতে একটি পানির ফিল্টারের বিজ্ঞাপন হচ্ছিল। ট্যাক্সি ড্রাইভার আক্ষেপ নিয়ে বলে, পৃথিবীর কোনো পানির ফিল্টার আমাদের পানিকে পরিষ্কার করতে পারবে না, কারণ আমাদের পানি রক্ত দিয়ে মিশ্রিত। তিনি ইসরায়েলিদের উপর অনেক ক্ষোভ ঝাড়ছেন, কিন্তু সাইদ একদমই চুপচাপ। এদিকে খালিদ সহ বাকি সবাই নতুন আস্তানায় পৌঁছে গিয়েছে। তারা ভিতরের দিকে প্রবেশ করছে। তখন প্রধান ঘোষণা করেন, যতটুকু ইনফরমেশন পেয়েছি, সাইদ হয়তো ধরা পড়ে গিয়েছে অথবা আমাদের ধোঁকা দিয়েছে। খালিদ বলে, এটা কখনোই সম্ভব না। এই অপারেশনটা ছিল আমাদের জন্য স্বপ্ন, আর যদি এমনটাও হয় আমি একা যেয়ে অপারেশন করব। প্রধান বলেন, এটা এখন আর সম্ভব না। ইসরায়েলি সৈন্যরা হয়তো অলরেডি আমাদের খুঁজছে। খালিদ বলে, কিন্তু সাইদের শরীরে তো বোম বাঁধা, ওকে তো আমরা বাইরে ভাবে ঘুরতে দিতে পারি না। আমি জানি সাইদ কিভাবে চিন্তা করে। আমাকে প্লিজ দায়িত্ব দিন, আমি ওকে অবশ্যই খুঁজে বের করে এখানে নিয়ে আসব। এই অপারেশনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমাদের দুজনেরই স্বপ্ন। আর আমরা বুঝতে পারি খালিদকে দায়িত্ব দেওয়া হয়েছে সাইদকে খুঁজে বের করার জন্য। তাকে একটি ফোনও দেওয়া হয়েছে। সেলিম ফোন দিতে দিতে বলছিল, তোমাদের দুজনের কাছে একটি করে ফোন দিলে আমাদের এই দিন দেখা লাগতো না। খালিদ কোনো কথা বলে না। সে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি কিছু সময় পর সেলিম লাল একটি গাড়ি নিয়ে তাকে ফলো করতে শুরু করে। সেলিমরা এখন খালিদকে অবিশ্বাস করছে। এদিকে ব্যস্ত ফিলিস্তিনি শহর দেখা যায়। সাইদ হাঁটতে হাঁটতে শহরের একদম মাঝে এসেছে। সে চারপাশে কিছু একটা খুঁজছে। অনেকটা খোঁজাখুঁজির পর সে গলি ধরে হাঁটতে হাঁটতে সেই আস্তানার সামনে আসে। দরজাটি তখনও বাইরে থেকে বন্ধ ছিল। সাইদ নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসে না। আর আসবেই বা কেন? আমরা তো জানি ভেতরে কেউ নেই। সাইদ তখন নিজেই ওই আস্তানার মধ্যে প্রবেশ করে। চারদিকটা দেখে মনে হচ্ছিল এখানে কেউই কখনো ছিল না। অনেক দিন ধরে পরিত্যক্ত, কোথাও কোনো কিছুর চিহ্ন নেই। সাইদ রাগে একটি চেয়ার ধরে আছাড় মারে আর বেশ কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। এদিকে খালিদ এখনো পুরো শহর জুড়ে সাইদকে খুঁজে ফিরছে। তার চোখ এক মুহূর্তের জন্য থেমে থাকছে না। অন্যদিকে সাইদ এবার খালিদের বাসায় এসেছে। খালিদের মা দূর থেকে জিজ্ঞেস করে, তোমার কি আজ বিয়ে? সাইদ বলে না। সে খালিদের খবর জানতে চায়। জানালার ওপাশ থেকে খালিদের মা বলে, ও তো ভোরবেলাই বের হয়ে গিয়েছে। এদিকে খালিদ গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই লক্ষ্য করে তাকে কেউ ফলো করছে। সে গাড়িটি একটি গলির মধ্যে ঢুকিয়ে দেয়। সেলিমদের সেই লাল গাড়িটি তার চোখের সামনে থেকেই চলে যায়। সে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে এবার সরাসরি সাইদদের বাসায় আসে। সে চিৎকার করে সাইদের মাকে ডাকছে। অন্যদিকে আমরা সাইদকে দেখতে পাই সে একটি গলি ধরে আগাচ্ছে। সে আসলে মূলত তার বাসার দিকেই যাচ্ছিল। এদিকে খালিদ সাইদের মায়ের সাথে কথা বলছে। সাইদের মা জিজ্ঞেস করে, তোমার এমন অবস্থা কেন? এই স্যুট কেন পরেছ? খালিদ বলে, আন্টি এখন আপনাকে সবকিছু বলার সময় নেই। শুধু সাইদ আসলেই নাম্বারটি দিবেন, বলবেন আমাকে সাথে সাথেই কল করতে। এটা বলে খালিদ দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সাইদ তাদের বাসার জানালার পাশে এসে লুকিয়ে আছে। পেছনেই তার মা কাজ করছিলেন। তিনি পায়ের শব্দ শুনতে পান। ধীরে ধীরে জানালার কাছে আসেন। সাইদ চুপচাপে দাঁড়িয়ে আছে। তার মা ধীর গলায় জিজ্ঞেস করে, ওখানে কে? সাইদ সাথে সাথে সেখান থেকে চলে যায়। সে আসলে চাচ্ছিল না এই অবস্থায় তার মায়ের সামনে আসতে। সাইদ হাঁটতে হাঁটতে সেই ক্যাফের সামনে আসে যেখানে খালিদ প্রায়ই খায়। সে এসে ক্যাফের মালিককে জিজ্ঞেস করে, খালিদ কি এসেছিল? ক্যাফের মালিক বলে, কিছুক্ষণ আগে এসেছিল। সাইদ বলে, কিছু কি বলেছে ও? লোকটি বলে, না। সাইদ তার কাছে ওয়াশরুম ইউজ করার পারমিশন চায়। এটা বলে সে ভেতরে ঢুকে যায়। তখন ক্যাফের মালিকের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি বলে, সাইদকে দেখে এমন ইহুদিদের মতো কেন লাগছে? এদিকে সাইদ অনেক ঘামছে, তার অনেক টেনশন হচ্ছে। সে ওয়াশরুমের মধ্যে প্রবেশ করে আর ধীরে ধীরে শার্টটি ওঠায়। তার পুরো শরীরে তো বোম বাঁধা, ভেতরটা একদম ঘেমে গিয়েছে। সে অনেকগুলো টিস্যু নেয় আর খুব সাবধানে ঘামগুলো মুছতে থাকে। তার অনেক ভয় করছে, সেই সাথে সে ইনডিসিশনেও ভুগছে। সে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজ থেকেই বলে, এছাড়া কি ওদের থামানোর কোনো পথ নেই? পরের দৃশ্যেই দেখা যায় সাইদ হাঁটতে হাঁটতে সেই গ্যারেজের সামনে এসেছে যেখানে সে কাজ করে। গ্যারেজ মালিক তাকে দেখা মাত্রই চিল্লাচিল্লি শুরু করে দেয়, বলে, তোমার আসতে এত দেরি হলো, আর এসব কি পড়েছ? সাইদ তেমন কোনো কথা বলে না। সে বলে, খালিদ কে এসেছিল? গ্যারেজ মালিক বলে, ও কেন আসবে? আমি অনেক কষ্টে ওর হাত থেকে মুক্তি পেয়েছি। সাইদ জানে কাল থেকে আমিও আসবো না। গ্যারেজ মালিক রাগ করে বলে, যা ইচ্ছে করো, এখন আমাদের জন্য কফি বানাও। সাইদ কফির পানি গরম দিচ্ছে। তখনই বাইরে থেকে হর্নের শব্দ শোনা যায়। গ্যারেজ মালিক দৌড়ে সেখানে যায় আর কথোপকথনে আমরা বুঝতে পারি সুহা তার গাড়ি নিয়ে এসেছে। তার গাড়ির ইঞ্জিনে অদ্ভুত শব্দ করছে। ব্যাকগ্রাউন্ড থেকে গ্যারেজ মালিক সুহাকে আশ্বস্ত করে, চিন্তা করো না, সাইদ চেক করে আবারও ঠিক করে দিবে। তিনি চিৎকার করে সাইদকে ডাক দেন। সাইদ এই অবস্থায় সুহার সামনে যেতে চায় না। সে তাড়াহুড়ো করতে যেয়ে কফির পানি পড়ে যায়। পরের দৃশ্যেই দেখা যায় সাইদ সুহার গাড়ি ঠিক করছে। সুহা সাইদকে জিজ্ঞেস করে, তোমাকে অন্যরকম কেন লাগছে? রাতের সাইদ আর এখনের সাইদের মধ্যে অনেক পার্থক্য। সাইদ চুপচাপে গাড়ি ঠিক করতে থাকে।
সে তার হাতের ঘড়িটি খুলে সুহার হাতে দেয়। সুহা যে সেটি কথা বলতে বলতে কখন যে গাড়ির উপরে রেখে দিয়েছে সেটা তার খেয়ালই নেই। গাড়ি ঠিক হয়ে গিয়েছে। সাইদ যখন গাড়ির বনাট আটকায় তখন তার ঘড়িটি ভেঙে যায়। সুহা বারবারই সাইদের কাছে ক্ষমা চাচ্ছে এবং সে বলে এটা আমাকে ঠিক করতেই হবে, কিন্তু সাইদের ঘড়ি নিয়ে কোনো চিন্তা নেই। অন্যদিকে সুহাও নাছোড়বান্দা। এদিকে খালিদ গ্যারেজের দিকেই আসছিল। তার সাথে গ্যারেজের সামনে গ্যারেজের মালিকের দেখা হয়। সে জিজ্ঞেস করে সাইদ কোথায়। গ্যারেজ মালিক বলে সেটা বলছি, তার আগে বলো তোমাদের এই অবস্থা কেন। খালিদ বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই এখন। গ্যারেজ মালিক তখন জানায় সাইদকে তার ফেভারিট কাস্টমার নিয়ে গিয়েছে, সুহার সাথে গিয়েছেও। এদিকে সুহার সাইদ শহরের দিকে যাচ্ছে ঘড়িটি ঠিক করানোর জন্য। সাইদ একদমই চুপচাপ। সুহা তার সাথে অনেক রকমের গল্প করার চেষ্টা করছে, কিন্তু সাইদ ঘড়ি বা গল্প কোনোটি নিয়েই কোনো আগ্রহ নেই। সে একটি দোকান দেখায়। সুহার সাথে সাথেই ব্রেক করে। তারা সেই স্টুডিওতে এসেছে যেখানে সাইদ ছবি তুলেছিল। সে ছবিগুলোও নেয় আর ঘড়িটি ঠিক করাতে দেয়। লোকটির পেছনে টিভিতে তখন একটি ভিডিও হচ্ছিল। সুহা বলে এটা কিসের ভিডিও। লোকটি জানে এটি বিশ্বাসঘাতকতার ভিডিও। যারা ফিলিস্তিনির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের শাস্তি দেওয়ার ভিডিও। সুহা দাম জিজ্ঞেস করে। লোকটি জানে বিশ্বাসঘাতকতার ভিডিওর দাম একটু বেশি, আবার ফিলিস্তিনির পক্ষে যারা জীবন দিয়েছে তাদেরও মৃত্যুর আগের ভিডিও রয়েছে, ওগুলোর দাম একটু কম। সুহা জিজ্ঞেস করে এগুলো নিয়ে ব্যবসাও করা হয়। লোকটি বলে কেন নয়, আমি আপনার জন্য 15 শেকেল রাখবো। সাইদ এগুলো কিছুই শুনতে চাচ্ছে না। সে দ্রুত সুহাকে নিয়ে সেখান থেকে বের হয়। এদিকে আমরা খালিদকে দেখতে পাই। সে এসে সুহার বাসার সামনে বসে আছে। সে আর কোনো রিস্ক নিতে চাচ্ছে না। সাইদকে তার খুঁজে বের করতেই হবে। তার চোখের সামনে বাচ্চারা ঘুড়ি উড়াচ্ছিল আর ব্যাকগ্রাউন্ডে ইসরায়েলের শহর দেখা যাচ্ছিল। সে বসে বসে চিন্তা করছিল তাদের দেশটাও তো শান্তির হতে পারত, তারাও তো নিরাপদে ঘুমাতে পারত। এসব অনেক কিছুই চিন্তা করে সে। অন্যদিকে সাইদ আর সুহা একটি পাহাড়ের উপরে এসেছে। সুহা অনেক রেগে আছে, কারণ এই ভিডিওগুলো নিয়ে ব্যবসা করা হয়। মানুষগুলো জীবন দিয়েছে আর এখানের মানুষ সেই ভিডিওগুলো কিনেই দেখে। এদেরও তো পরিবার রয়েছে, তাদের ফিলটা কেমন হয়। সাইদ অনেকক্ষণ চুপ করেছিল। তারপর সে চিৎকার করে বলে আমার বাবাও একজন বিশ্বাসঘাতক ছিলেন, তাকেও মেরে ফেলা হয়েছে। সুহা একদম নিশ্চুপ হয়ে যায়। সাইদ বলে আমার বয়স তখন 10 বছর। আমি দেখেছি আমার বাবার মৃত্যুর ভিডিও। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অনেক কিছুই বলেছে। শত অপমান সহ্য করেই বেঁচে আছি। ভালোবাসি এই দেশকে। সুহা তুমি বুঝবে না, তুমি আবু আজমের মেয়ে, এখানে সম্মানিত, অনেক ধনী, বড় হয়েছে উন্নত দেশ ফ্রান্সে। কিন্তু শুনতে খারাপ শোনালেও তোমার ফিলটাও ওই পশ্চিমাদের মতোই হবে, সান্ত্বনার বাণী দিবে, আবার একসময় ফ্রান্সে চলে যাবে। কিন্তু প্রতিনিয়ত লড়াইটা আমাদেরই লড়তে হচ্ছে। সুহার কোনো কথা বাড়ায় না। সাইদ গাড়ি থেকে নেমে হাঁটা দেয়। দৃশ্য পরিবর্তন হয়। সুহা তার বাড়িতে ফিরে আসে। খালিদ তাকে দেখা মাত্রই গাড়ির কাছে যায় আর জিজ্ঞেস করে সাইদ কোথায়। সুহা অনেক রেগে আছে। সে এতক্ষণে বমের কথাও জেনে গিয়েছে। সে খালিদের জামা ধরে টেনে ছিঁড়তে চায়। খালিদ সুহাকে শান্ত করে, বলে সাইদকে খুবই প্রয়োজন। সুহা কাঁদতে কাঁদতে বলে সে পূর্ব দিকে গিয়েছে, হয়তো ওর বাবার কবরের কাছে। খালিদ সাথে সাথেই দৌড় দেয়। দৃশ্য পরিবর্তন হয়। রাত হয়ে গিয়েছে। সুহা অনেক রাগান্বিতভাবে জিজ্ঞেস করে তোমরা এটা কেন করছো। খালিদ বলে যেহেতু আমরা সমান অধিকার নিয়ে বাঁচতে পারছি না, তাই অ্যাটলিস্ট সমানভাবে মরতে চাই। সুহা বলে এটা কোনো উপায় হতে পারে। খালিদ বলে এছাড়া কি করার আছে। সুহা বলে তোমরা যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে ইসরায়েলিদের তোমরা আরো একটি কারণ দিচ্ছ, যাতে তারা এই কারণ দেখিয়ে আরো কিছু নিরীহ মানুষকে মারতে পারে। খালিদ বলে তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো, মেনে নিব ওদের অন্যায়? আমাদের যদি ওদের মতো প্লেন থাকতো তাহলে তো আমাদের এভাবে জীবন দিতে হতো না, আমরাও আক্রমণ করতাম। সুহা রেগে বলে এক্স্যাক্টলি, ওদের আর্মি রয়েছে, আমাদের আর্মি নেই। কিন্তু একবারও চিন্তা করেছো কেন নেই? আর পৃথিবীতে কি কোনো উদাহরণ রয়েছে এমন 2-1 জায়গায় গুপ্ত হামলা চালিয়ে স্বাধীনতা পাবার? বরং এই হামলাগুলো ইসরায়েলের বর্বরতাকে আরো ঢেকে দিচ্ছে। খালিদ তখন বলে সেটা যাই হোক, এখন যেভাবে বেঁচে আছি এর থেকে দেশের জন্য স্যাক্রিফাইস করা অনেক ভালো। সুহা তখন রেগে যায় আর বলে এটা কোনো স্যাক্রিফাইস না, বরং কিছু সাধারণ মানুষকে মেরে ফেলার আরো একটি কারণ মাত্র। সুহা নিজেকে শান্ত করে বলে দেখো খালিদ, এভাবে আমরা জিততে পারবো না। দুজনের ঝগড়া চলতেই থাকে। তখন একটি গাড়ি তাদের পাশ কাটিয়ে যায়। অল্পের জন্য তারা বেঁচে যায়। এরপর তারা সাইদকে খুঁজতে খুঁজতে একটি বর্ডার এরিয়ে আসে। একটু সামনে ইসরায়েলি চেকপোস্ট। খালিদ আর সুহা গাড়ি নিয়ে থেমে আছে। ইসরায়েলি সৈন্যরা তাদের দিকে আলো ফেলছে। খালিদ অকথ্য ভাষায় ইসরায়েলি সৈন্যদের কিছু গালাগাল করে। তারপর সে গাড়ি ঘুরিয়ে ডানের রাস্তায় ঢুকে যায়। এদিকে আমরা সাইদকে দেখতে পাই। সে তার বাবার কবরের পাশে শুয়ে আছে আর আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎই সে আশপাশে কিছু একটা শব্দ শুনতে পায়। সে অনেক ভয় পেয়ে যায়। ভাবছে হয়তো ইসরায়েলি সৈন্যরা আসছে। সে তার শরীরে থাকা বোমের ট্রিগার ধরে টান দেয়।
যাতে খারাপ কিছু হলে সেটি অন করে দিতে পারে। সাইদ ভয় ঘামতে শুরু করেছে। তখনই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এসে খালিদ আর সুহা। সে সাইদকে এসে জড়িয়ে ধরে আর বলে, আলহামদুলিল্লাহ, ফাইনালি তোমাকে খুঁজে পেলাম। কিন্তু সাইদ সুহাকে দেখে রেগে যায়। সে বলে, ওকে কেন এখানে নিয়ে এসেছো? খালিদ বলে, সেসব কথা পরে হবে, এখন আমাদের দ্রুত সেলিমকে খুঁজে বের করতে হবে। তোমার শরীরের বম খুলে ফেলতে হবে। তখন সাইদ উঠে দাঁড়ায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। খালিদ আর সুহা তার পেছন পেছন দৌড়াচ্ছে। সাইদ ওয়ালটপকে সামনের দিকে দৌড়াচ্ছে, কিন্তু কিছুটা দৌড়ানোর পর খালিদ তাকে ধরে ফেলে আর এখান থেকে দৃশ্য চলে আসে সেলিমদের নতুন আস্তানায়। সেই প্রধান সাইদের সাথে কথা বলার জন্য একটি আলাদা রুমে ঢোকেন। খালিদ সামনেই বসেছিল। সে দূর থেকে সেই দরজার দিকে তাকিয়ে আছে। সেলিম তার সামনে আসে আর জিজ্ঞেস করে, এখন কি করবে? খালিদ বলে, জানি না। সেলিম বলে, সবকিছুই তোমাদের উপর। এখন আর আমাদের এই অপারেশন করতে কোনো বাধা নেই। তুমি চাইলে করতে পারো, আবার চাইলে বাসায়ও ফিরে যেতে পারো। খালিদ বলে, কিন্তু আমার সাইদের সাথে কথা বলতে হবে। সেলিম বলে, তার দরকার হবে না, তোমার ডিসিশন তুমিই নাও। এদিকে প্রধান সাইদের সাথে কথা বলছেন। তিনি সাইদকে বলেন, দেখো, তুমিও জানো তোমাদের কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। সত্যি বলতে আমরা এখন আর তোমাদের উপর ভরসা করতে পারছি না, বিশেষ করে তোমার উপরে। তুমি চাইলে এখান থেকেই তুমি তোমার বাসায় ফিরে যেতে পারো। সাইদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর সে বলতে শুরু করে, আমার জন্ম হয়েছিল একটি রিফিউজি ক্যাম্পে। তখন বেশ ছোট, ওয়েস্ট ব্যাংকে ছিলাম। কখনো বাইরের পৃথিবী দেখিনি। ইসরায়েলিরা তখন প্রচন্ড আগ্রাসন চালাচ্ছিল আমাদের উপরে, মানসিকভাবেও টর্চার করছিল। আমার বাবা একজন ভীত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি অনেক ভালো মানুষই ছিলেন, পরিবারকে ভালোবাসতেন। তিনি আমাদের বাঁচানোর জন্য বিশ্বাসঘাতকতা করেছিলেন। আমার বাবাকে যখন মেরে ফেলা হয় তখন আমার বয়স 10। সেই দিনটির কথা আমার মনে আছে। কিন্তু বাবার মৃত্যুর পরের দিনগুলো ছিল আরো খারাপ। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছ থেকে লুকিয়ে থাকতে হতো। মানুষ ধিক্কার দিত। অনেক কষ্টে জীবনের এতটা সময় পার করেছি। পরিবারের পুরো দায়িত্ব ছিল আমার উপর। আমি খুব ভালো করে জানি বিশ্বাসঘাতকতা করলে ফলাফলটা কেমন হয়। আর আমি ইসরায়েলিদেরও এই শিক্ষা দিতে চাই, যদি কাউকে দিয়ে বিশ্বাসঘাতকতা করানো হয় তার ফলাফল তাদের কোনো না কোনো দিন ভোগ করতে হবে। আমি ছোটবেলা থেকে যে কষ্ট সহ্য করেছি, আমি চাই না আমার ছোট 2 ভাই বোন সেটা দেখুক। ওরা যেন ওর ভাইকে নিয়ে গর্ব করে। এদিকে খালিদ খুবই অস্থির হয়ে আছে। সে সেলিমকে বলে, আমি একটু ওয়াশরুমে যাই। সে দেওয়ালের এপাশে এসে হাঁপাচ্ছে। সে আসলে এখন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সে কি যাবে এই মিশনে, নাকি এখানেই থেমে যাবে? সাইদকে ভেতরে কি বলা হচ্ছে, অনেক কিছুই ভাবে সে। এরই মধ্যে দরজা খোলার শব্দ শোনা যায়। খালিদ সাথে সাথে দৌড়ে সামনে আসে। অপর প্রান্তে সাইদ দাঁড়িয়ে আছে, কিন্তু সে একদমই চুপচাপ। আর চুপচাপই সে সেখান থেকে চলে যায়। খালিদ চিৎকার করে তাকে ডাকছে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা সে প্রধানকে তার আস্তানা থেকে বের হতে দেখি। সুহা তার সামনেই দাঁড়িয়ে আছে। প্রধান সুহাকে খুব ভালো করেই চেনে, আর সুহাও এই প্রধানকে। সুহা শুধু তাকে একটি প্রশ্নই করে, সাইদ কোথায়? এখান থেকে দৃশ্য চলে আসে ইসরায়েলে। আমরা সাইদ আর খালিদকে একটি গাড়ির মধ্যে দেখতে পাই আর বুঝতে পারি তারা ইসরায়েলে পৌঁছে গিয়েছে। আবু শাবাব নামক সেই ইসরায়েলি তাদের পৌঁছে দিচ্ছে গন্তব্যে। দুজনই স্বপ্নালো চোখ নিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। সামান্য দূরত্বে দুটো দেশ, দূরত্ব মাত্র কয়েক কিলোমিটারের, কিন্তু জীবনযাত্রার মান এতটা পার্থক্য। যেখানে ফিলিস্তিনিদের খাবারের জন্য যুদ্ধ করতে হয়, সেখানে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের রক্ত নিয়ে খেলে। অথচ ইসরায়েলের এই বর্বর মানুষগুলোকেই একদিন তার আশ্রয় দিয়েছিল। গাড়ি এসে একটি জায়গায় থামে। সাইদ আর খালিদ বের হয়। আবু শাবাব নামক লোকটি ইংলিশে বলে, এই ফোনটি তোমাদের কাছে রাখো। যদি তোমাদের ইচ্ছের পরিবর্তন হয় কিংবা কোনো অসুবিধে, শুধু এই বাটনে চাপ দিবে, আমি চলে আসব। সাইদ আর খালিদ হাঁটতে শুরু করেছে। খালিদ সাইদকে থামানোর অনেক চেষ্টা করছে। তার হাঁটতে হাঁটতে একটি মহল্লার মধ্যে এসেছে, কিন্তু সাইদ খালিদের সাথে কোনোই কথা বলছে না। খালিদ বলে, দেখো সাইদ, আমরা ভুল করছি। সুহা ঠিকই বলেছে, এটা কোনো সমাধান হতে পারে না। শুধু জীবনই যাবে, কোনো পরিবর্তন আসবে না। আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে, আমাদের লড়াইটাও অন্যভাবে করতে হবে। সাইদ রেগে যায়, বলে, আমি চিন্তা করেছি, আর কোনো পথ খোলা নেই, আমি ফিরে যাব না। খালিদ তাকে বোঝাচ্ছে আর বলে, অবশ্যই আল্লাহ কোনো না কোনো পথ খুলে দিবেন। এভাবে যুদ্ধ হয় না, এভাবে প্রতিবাদও হয় না। খালিদ বলে, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, আমরা দুজনে একসাথেই ফিরে যাচ্ছি। ফোনটা কোথায়? খালিদ সাইদের কোটের পকেট থেকে ফোনটি বের করে আর আবু শাবাবকে ফোন দিয়ে বলে, আমরা ফিরে যেতে চাই। অপর প্রান্ত থেকে বলা হয়, আবারও চিন্তা করো। খালিদ বলে, আমরা শিওর, আমরা ফিরেই যেতে চাই। আবু শাবাব বলে, আমি খালিদের সাথেও কথা বলতে চাই। খালিদ সাইদের হাতে ফোনটি দেয় আর তাকে জোর করতে থাকে। তখন সাইদও বলে, হ্যাঁ, আপনি আসুন। খালিদ এক দীর্ঘশ্বাস ফেলে। সাইদ চুপচাপে আছে। তারা সেই জায়গায় ফিরে আসে যেখানে তাদের নামিয়ে দেওয়া হয়েছিল।
কিছুক্ষণের মধ্যে গাড়িও চলে আসে। খালিদ বেশ খুশি। সাইদ দরজা খুলে দেয়। প্রথমে খালিদ প্রবেশ করে, আর সাথে সাথে সাইদ দরজাটি বাইরে থেকে আটকে দেয় আর শক্ত করে চেপে ধরে। সে চিৎকার করে আবু শাবাবকে বলে, আপনি দ্রুত গাড়ি চালিয়ে যান। খালিদ দরজা খোলার অনেক চেষ্টা করে। সে সাইদকে থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। গাড়ি চলতে শুরু করেছে। খালিদ গাড়ির ভেতরে বসে অনেক চিৎকার করছিল, কিন্তু সাইদ উল্টো পথ ধরে আবারও হাঁটতে শুরু করেছে। দৃশ্য পরিবর্তন হয়। সুহা তার হাতে সাইদের স্টুডিওতে তোলা সেই ছবিটি ধরে বসে আছে। সে ছবিটি উল্টো করে ঢেকে রাখে আর দীর্ঘ একটি শ্বাস ফেলে। এরপর দেখানো হয় সেলিমকে, তার চোখের এক কোণেও অল্প একটু পানি। প্রধানকেও দেখানো হয়। আর ফাইনালি দৃশ্য চাই সাইদের মায়ের কাছে। তার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি এতক্ষণে তিনি তার সন্তানকে হারিয়ে ফেলেছেন। কিন্তু ফিলিস্তিনি মায়েদের এটা অভ্যাস হয়ে গিয়েছে। তারা সন্তানের জন্মের সময় ধরে নেন তিনি কোনো না কোনো সময় হারাবেন, কিন্তু তার চোখ বেয়ে আজ একটুও পানি পড়ছে না। এখান থেকে ঘটনা চলে আসে কিছুক্ষণ আগে। সাইদ ইসরায়েলের একটি বাসে উঠেছিল, যে বাসের বেশিরভাগ যাত্রী ছিল ইসরায়েলি মিলিটারি। তারা নিজেদের মধ্যে গল্প করছিল, আর সাইদ চুপচাপ বসে আছে। তার চোখের পলকও পড়ছে না। আজ সে যতটা না নিজের দেশের জন্য এসেছে, তার থেকে বেশি তার বাবার কলঙ্ককে মুছতে এসেছে। ছোটবেলা থেকে এই ছেলেটিকে অনেক কথা শুনতে হয়েছে। সবকিছুরই পরিসমাপ্তি ঘটছে আজ। সাইদ স্বপ্নালু চোখে তাকিয়ে আছে। তার জীবনটা তো অন্যরকম হতে পারত, সুন্দর স্বাভাবিক আর পাঁচটা পৃথিবীর মানুষের মতো। একসময় চোখের সামনে সবকিছু সাদা হয়ে যায়, আর আমরা বুঝতে পারি সাইদের ভাগ্যে কি ঘটেছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তৈরি হয়েছিল 2005 সালে। আজ 2026 সাল। তখনকার তুলনায় আদৌ কি ফিলিস্তিনিদের ভাগ্য পরিবর্তন হয়েছে, বরং আরো খারাপ হয়েছে? এই দায় কাদের জানেন? আপনার, আমার, বা ফিলিস্তিনিদের যারা আমরা নিজেদের ভাই বোন ভাবি। আমরা কি করেছি তাদের জন্য? আমাদের দেশগুলো কি করেছে? মাঝে মাঝে কিছু খাবারের সাহায্য পাঠিয়েছে, কিন্তু ইসরায়েলের মিত্ররা তাদের সামরিক খাতে উন্নত করেছে। এতগুলো মুসলিম দেশ, আমরা কি সম্মিলিতভাবে কখনো ফিলিস্তিনিদের চেষ্টা করেছি সামরিকভাবে উন্নত করতে, তাদের একটি স্বীকৃত বাহিনী বানাতে, তাদের যুদ্ধ বিমান দিতে? এগুলো যদি আমরা আদৌ করতে পারতাম, তাহলে তো ইসরায়েলিরা এত সাহস পেত না। আর তার থেকে বড় কথা হচ্ছে, একটি নিউজ দেখে খুবই খারাপ লাগলো। যারা ফিলিস্তিনিদের সাহায্য করতে গিয়েছে, তাদের মধ্যে কিছু পশু সন্তানদের খাবার দেওয়ার বিনিময়ে মায়েদের সাথে খারাপ কাজ করেছে। তো এই বিচার ওই মানুষগুলো কার কাছে দিবে? শুধু ইসরায়েলিরা না, আমরাও তাদের উপর অত্যাচার করি। এটা আমার একান্তই নিজস্ব ধারণা। আপনার ধারণাটাও আমাকে জানাবেন, আর আমার বলা কথার ভুল ত্রুটিও ক্ষমা করবেন।